দিনগুলো চলে গেলেও স্মৃতিগুলো যেন আজও কোনো গভীর ক্ষতর মতো সতেজ। প্রকাশ যাদবের সাথে আমাদের সম্পর্ক প্রথম থেকেই কিন্তু এত খারাপ ছিল না। মাফিয়া জগতে উঠতি প্রকাশ তখন অর্জুনের হয়েই কাজ করত পশ্চিমে। প্রকাশের সৎ বোন নীলিমা তখন কলেজে। প্রকাশের বাবা বিষ্ণুর অর্থের অভাব কোনোদিনও ছিল না। বাবার টাকা, ভাইয়ের ক্ষমতা থাকলে নীলিমার মতো একটা অসম্ভব সুন্দরী মেয়ের জীবন যেমন হয় আর কি। ক্লাব, ড্রিঙ্কস, ড্রাগস, পার্টি, বন্ধু বান্ধব, উচ্ছৃঙ্খল জীবনযাপন। অর্জুনকে ভীষণ পছন্দ করত নীলিমা। নীলিমার মা ছিল বাঙালি। বিষ্ণু কর্মসূত্রে কলকাতায় গেলে সেখানে পরিচয় হয় তাদের। প্রকাশের মা ততদিনে ইহলোক ত্যাগ করেছিল। বিষ্ণু নীলিমার মাকে বিয়ে করে নিয়ে আসে উত্তর কাশীতে। মা বাঙালি হওয়ায় নীলিমার মধ্যে একটা চোখে লাগার মতো বাঙালিয়ানা লক্ষ্য করা যেত। এই বাঙালিয়ানা ওকে বাকি সব মেয়েদের থেকে আলাদা বানাতো, চোখে লাগার মতো আলাদা। ওই সময় শহরে সেরা সুন্দরীদের মধ্যে ছিল ও একজন। ওর সৌন্দর্য ওই বঙ্গনারী ভাবটার প্রতি দুর্বল ছিল না এমন পুরুষ বোধহয় গোটা উত্তরাখণ্ডে কেউ ছিল না। কিন্তু সেই নারী আসক্ত ছিল শুধু অর্জুনে। প্রতি রবিবার শুধু অর্জুনকে এক ঝলক দেখতে ও আসতো আমাদের নাইট ক্লাব দ্য 2 AM এ। তখন অর্জুন শহর থেকেই ব্যবসা সামলাচ্ছিল। প্রায়ই দেখা করতো সে অর্জুনের সাথে। পরে জানা যায় দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। কিসের সম্পর্ক, কত দূর পর্যন্ত গড়িয়েছিল আমরা কেউ কিচ্ছু জানি না। তবে শুনেছিলাম নীলিমার একটা বয়ফ্রেন্ড ছিল। তাকে নিয়েই নাকি কিছু একটা ঝামেলা হয় ওদের দুজনের মধ্যে। আর তারপর একদিন অর্জুন হঠাৎ করেই গায়েব হয়ে যায়। যাওয়ার আগে নীলিমার সাথে ও এই দুনিয়ার সব থেকে খারাপ কাজটা করে যায়। জানি না মেয়েটাকে ঠিক কোন ভুলের ওই রকম একটা শাস্তি দিয়েছিল অর্জুন। কিন্তু সেই দিন থেকে অর্জুনের আর কোনো খোঁজ পাইনি আমরা। আইনের চোখে ও অপরাধী ছিল হয়তো, তাই আর ও ফিরেও আসেনি। কথাগুলো বলে একটু চুপ করে বসলেন ওমবাবু। কি এমন করেছিল বড় পাপা? ওমবাবু মাথাটা নিচু রেখে ভুরুর নিচ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রুদ্রর দিকে। বললেন, হি রেপড হার। জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল রুদ্র। হোয়াট? আমি জানি না ও নিজের উসুল, নিজের নীতি, ন্যায় পরায়ণতা থেকে কিভাবে সরে এসেছিল আর কেন সরে এসেছিল সেদিন। কিন্তু যেটা ও করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। সেই দিনের পর ওই ঘটনার কোনো খারাপ প্রভাব যাতে আমাদের জীবনে না পড়ে, তার জন্যই আমি ওর সমস্ত স্মৃতি মুছে দিয়েছি এই প্যালেস থেকে। তাহলে এটাই কি কারণ আমাদের সাথে প্রকাশ যাদবের শত্রুতার? ওমবাবু মুখে উত্তর করলেন না, শুধু উপর নিচে সম্মতিসূচকভাবে মাথা নাড়ালেন। রুদ্র অপলক দৃষ্টিতে ওমবাবুর দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবল, তারপর বলল, নীলিমা এখন কোথায় আছে? জানি না সেই দিনের পর থেকে ওকে আর কেউ দেখেনি। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। ড্যাড বড় পাপাকে খোঁজার চেষ্টা করনি কোনোদিন? হতেও তো পারে এই শোনা কথাগুলো পুরোটা সত্যি নয়। কোনোদিন তার মুখ থেকে জানার চেষ্টা করনি? মেনে নিতাম মিথ্যে, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী অর্জুনের খুব বিশ্বস্ত ম্যান পাওয়ারের মধ্যে একজন ছিল, যাকে তারা নিজেদের ভগবানের মতো পুজো করত। তার নামে মিথ্যে কেন বলবে? সূর্যপ্রতাপের কি হলো? খোলা জানালা হয়ে আসা হিমশীতল ঠান্ডা হাওয়ার সামনে বসেও ওমবাবুর কপালের উপর বিন্দু বিন্দু শ্বেতকণার উপস্থিতি লক্ষ্য করল রুদ্র। আরে ওকে ড্যাড, এত ঠান্ডায় ঘামছো কেন? ওমবাবু পকেট থেকে রুমালটা বার করে কপালের ঘামটা মুছে নিয়ে টেবিলের উপর রাখা এক গ্লাস জল এক নিঃশ্বাসে গিলে নিল। আমি ঠিক আছি। সূর্যপ্রতাপ, খবর পেয়েছিলাম এক শক্তিশালী রাইভালের হাতে প্রাণ হারিয়েছে। আসলে অর্জুনের দাপটের সামনে সেই সব ইন্টারন্যাশনাল গ্যাংস্টাররা ইন্ডিয়ায় ঢোকার সাহস পাচ্ছিল না।
তারা সকলেই এই রকম একটা সুযোগের অপেক্ষায় ছিল। স্বাভাবিকভাবে যারা অর্জুনের দাপটের ভয়ে দূরে সরেছিল, তাদের মনের ভেতরে দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভটা বেরিয়ে আসার সময় এসেছিল। অর্জুন চলে যেতেই তারা প্রত্যেকে দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করে। ন্যায় বিচারের নামে কঠিন শাস্তি বলো বা অবৈধ ক্ষতি সাধনজনিত কারণে জোর করে বন্ধ করে দেওয়া ব্যবসাগুলোই বলো, এই সবে জড়িত মানুষগুলো খেপেছিল ওর ওপর। শত্রুর অভাব ছিল না অর্জুনের, তবে সূর্যপ্রতাপ ছিল অর্জুনের ছায়া সঙ্গী। শত্রুপক্ষের মধ্যে থেকেই কোনো একজন অর্জুনকে না পেয়ে হয়তো সূর্যপ্রতাপের ওপরেই নিজের আক্রোশ মিটিয়েছিল। আর এই সূর্যশেখরই যে সূর্যপ্রতাপের ছেলে, সেটা কি করে জানলে তুমি? জানি না তো, অনুমান লাগিয়েছি শুধু। সারনেমটা দেখে আমার ওই মানুষটার কথাই মাথায় এসেছিল। সূর্যপ্রতাপের ব্যাপারে অনুমান লাগানো ছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ ও কে, কোথা থেকে এসেছে, ওর পরিবার সংক্রান্ত কোনো ইনফরমেশন আমাদের কারোর কাছে ছিল না। তাহলে তার সাথে তোমার এই অবাঞ্ছিত শত্রুতা ঠিক কি কারণে? ক্ষমতা, প্রতিপত্তি, সাম্রাজ্য, প্রভাব, এইগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কোনো শত্রুতার প্রয়োজন হয় না। অর্জুনের সাথে থাকাকালীন একটা আলাদাই পাওয়ার ছিল সূর্যপ্রতাপের। পুরো ইন্ডিয়াতে যে বিশাল মাফিয়া প্রতিপত্তি গড়ে উঠেছিল অর্জুনের, সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অর্জুন একা ছিল না। সূর্যপ্রতাপেরও অনেকটাই অবদান ছিল তার পেছনে। হয়তো পুরনো সেই প্রতিপত্তি ফিরে পেতে চায়, আর এখন ইন্ডিয়াতে নতুন করে ব্যবসা করতে গেলে সব থেকে বড় রাইভেল আমরা ছাড়া আর কে? হয়তো পুরনো অধিকার ক্লেম করার জন্যই। না 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 ড্যাড, কোথাও একটা ভুল হচ্ছে। আমার ইনফরমেশন অনুযায়ী এই গডফাদার মানে সূর্যশেখর রঘুবংশী, ইন্টারন্যাশনাল মাফিয়া ওয়ার্ল্ডের সম্রাট। ওর এক ইশারায় মার্কো, মেহমুদ, লর্ড জ্যাকসনের মতো গোটা বিশ্বের বড় বড় মাফিয়ারা ওঠে আর বসে। কয়েকশো হিরে, সোনা, কয়লার খাদান, তেলের খনির মালিক হয়ে বসে আছে ও। ওর কাউন্টার ফিটের ব্যবসার পরিধির ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই ড্যাড? কি চাল হয় না ওর কাছে? গোটা বিশ্বে 195টা দেশের মধ্যে 134টা দেশের কারেন্সি কাউন্টার ফিট করে ও। নোট, কয়েন কিছুই বাদ নেই। শুধু কি কারেন্সি, বড় বড় ব্র্যান্ডের ট্রেডমার্ক তুলে সেটাকে নিয়ে ব্যবসা করা ওর বাঁ হাতের কাজ। ক্যাপটাগনের মতো ড্রাগ ট্রাফিকিংয়ের মাস্টার মাইন্ডসে। এরপর ওয়াপন স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং তো আছেই। যার কাছে এত ক্ষমতা, এত পাওয়ার, যে নিজে একটা বিশাল সাম্রাজ্যের মালিক, সে এই সামান্য অ্যাসাইনমেন্ট আর পাওয়ারের পেছনে এইভাবে কেন হাত ধুয়ে পড়ে থাকবে? কিছু তো একটা মিস করে যাচ্ছি আমরা। প্রতিপক্ষ কিন্তু এইবার অনেক অনেক বেশি পাওয়ারফুল ড্যাড। একে হারাতে গেলে নিড দি হোল ট্রুথ। আর এই সত্যির থেকে বড় অস্ত্র এই মুহূর্তে আমার কাছে আর কিছুই হতে পারে না। নিড টু ফাইন্ড অর্জুন। একমাত্র সেই পারবে এই সূর্যশেখরকে আটকাতে। রুদ্রর কথা শুনে ওমবাবুর অস্থিরতা আগের থেকে আরও বাড়তে শুরু করলো। যে ঘামগুলো এতক্ষণ কপালের উপর বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছিল, সেটাই এখন ওনার পুরো শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে। রুদ্র নিগড় দৃষ্টিতে তাকিয়ে রইল ওমবাবুর দিকে। মানুষটার অবস্থা যে ওর কথায় ধীরে ধীরে শোচনীয় হয়ে উঠছে, সেটা বুঝতে ওর বাকি রইল না আর। তোমার শরীর ঠিক নেই ড্যাড, তুমি ঘরে যাও, রেস্ট করো। আজ একবার প্রবীণ আঙ্কেলকে ডেকে দিচ্ছি, একটা রুটিন চেক আপ করিয়ে নাও। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে রুদ্র রুম ছেড়ে বেরিয়ে এলো বাইরে। অভি এতক্ষণ অস্থিরভাবে অপেক্ষা করছিল রুদ্রর। ওকে বেরিয়ে আসতে দেখেই এগিয়ে এলো ওর সামনের দিকে। কিরে, কিছু ইনফরমেশন পেলি? অ্যাজ এক্সপেক্টেড। দেখ একবার উঁকি মেরে। অভি সাথে সাথে হালকা কাত হয়ে দরজার ফাঁক থেকে উকি দিল ভেতর দিকটায়। ঘেমে স্নান করে যাওয়া ওমবাবুর চেহারা দেখে প্রচণ্ড অবাক হলো অভি। ইস, কি অবস্থা! ডাক্তারকে কল করব? আমি টেক্সট করে দিয়েছি। অভি, ভেবে দেখ তো, মানুষের জীবনে তার মৃত্যু ভয়ের থেকেও বড় ভয় কি হতে পারে?
সারাটা জীবন ধরে নিজের সবটা দিয়ে আগলে রাখা জিনিসটা হারিয়ে যাওয়ার একটা ভয়, যে জিনিসটা নিজের করে পাওয়ার জন্য নিজের মনুষ্যত্ব, নিজের হৃদয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, আসক্তি, অনুরক্তি, ভালোবাসা, দয়া, মায়া, এমনকি মানবিকতাটুকুও বিসর্জন দেওয়া যায়, যেটার জন্য নিজেকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করা যায়, সেটাই চোখের সামনে থেকে হারিয়ে গেলে মৃত্যুকেও আর কিসের ভয় থাকে? রুদ্র ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি খেলে গেল। কালকের অ্যাসাইনমেন্টের প্ল্যানিংটা করে ফেল, আমি দেখি মহারানী কি করছেন। এই তুই কি রে, এইরকম কিছু একটা করার আগে ফায়ার অ্যালার্মটা বন্ধ করতে বললি না? কি হয়েছে? ড্যাডকে তো বললাম যে অ্যালার্মে ফল্ট হয়েছে। আমি ওম আঙ্কেলের কথা বলছি না, বাচ্চা মেয়েটা নার্ভাস হয়ে যায় এসবে। এইটুকুতেই নার্ভাস হলে চলবে না। আমার সাথে জীবনটা কাটানো এত সহজ হবে না ওর জন্য, সামলানোর এখনো অনেক বাকি। ভেতর থেকে আলগা করে লাগানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রুদ্র। ঝিনুককে সাজানোর জন্য দেশে টপ ফ্যাশন হাউস অ্যান্ড বিউটি এক্সপার্ট নুসরাত শেখকে হায়ার করেছে ও। খুব কম সময়ের মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এর জন্য কেউই সেইভাবে সময় পায়নি, তাই নিজের ডিজাইন কালেকশনের সবথেকে বেস্ট লেহেঙ্গাগুলো উঠিয়ে নিয়ে এসেছে নুসরাত শেখ। রুদ্রর কথা মতো এই ড্রেসগুলোর মধ্যে থেকে যেটা ভালো লাগবে সেটা অন স্পট ডিসাইড হবে আজকের অনুষ্ঠানের জন্য। বিশাল বড় ড্রেসিং এরিয়ার সামনে চুপ করে বসে আছে ঝিনুক। বেলা গড়িয়ে গেছে। পরন্ত দুপুরের শেষে ক্লান্ত দিবাকর নিজের অন্তিম লালাভা বিকরণ করে চলেছে। দক্ষিণের খোলা জানালা দিয়ে সে আভায় আয়নায় প্রতিফলিত হয়ে এসে পড়ছে ঝিনুকের মুখটার উপর। হৃদয়হরণীকে সেই মায়াবী আলোর ছটায় যেন আরও মোহময়ী লাগছে রুদ্রর। মেয়েটা মাথা নিচু করে নিজের খেয়ালেই হারিয়ে আছে। তখন যেটা ঘটল সেটা নিয়েই কিছু একটা ভাবছে হয়তো। ঘরে ঢুকে রুদ্র যে সোফায় গা এলিয়ে দিয়ে বসে একভাবে ওকেই দেখে চলেছে, সেই দিকে ওর কোনো নজরই নেই। হেয়ার ড্রেসার ওর চুলগুলো ঠিক করতে ব্যস্ত, কিন্তু ও নিজের ভাবনাতেই বিভোর। বেশ খানিকক্ষণ অপলক দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করার পর রুদ্র বলে উঠল। প্রাইভেসি? রুদ্রর গম্ভীর আওয়াজের ধাক্কায় ঝিনুক নিজের ভাবনার জগৎ থেকে আচমকা বেরিয়ে এলো। চমকে উঠে তাকালো ওর সামনের দিকে। রুদ্র একভাবে তাকিয়েছিল ওর দিকেই, চোখে চোখ পড়ে গেল ওর। ততক্ষণে ঘরে উপস্থিত সকলেই বাইরে চলে গেছে। রুদ্র নিজের জায়গা ছেড়ে উঠে এগিয়ে এলো ঝিনুকের দিকে। হোয়াই দিস স্যাড ফেস? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঝিনুকের ভেতর থেকে। মুখে কোনো কথা না বলে দ্রুত দুদিকে মাথা নাড়ালো ঝিনুক। মাথা নাড়িয়ে কোনো লাভ নেই, মুখে বলো কি হয়েছে। এই সবের কি কোনো দরকার ছিল? যতদূর আমি জানি এই বিয়েটার কোনো অর্থ নেই আমাদের জীবনে। তাহলে এগুলো কেন? কেন এই জাঁকজমকপূর্ণ রিসেপশন? কেন এই অবাঞ্ছিত অধিকার বোধ? কেন আমার মনে হচ্ছে তুমি তোমার আসল অনুভূতিগুলোকে লুকিয়ে যাচ্ছ আমার কাছে? আমি জানতে চাই, সবটা পরিষ্কার করে জানতে চাই। রুদ্র এবার চুপ করে রইল ঠিক আগের মতোই। সকলেরই ধৈর্যের একটা সীমা থাকে, ঝিনুকেরও আছে। বারবার একই প্রশ্নের পরেও এরকম বোবা সেজে থাকার মানেটা আজও ঝিনুক বুঝতে পারে না। ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে ওর। খানিকটা চিৎকার করেই বলে ওঠে ও। যতবার জিজ্ঞাসা করছি ততবার এরকম অদ্ভুতভাবে চুপ করে আছো। মানুষকে মানুষ বলে মনে করো না, না? আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তোমার এই অদ্ভুত সিদ্ধান্তগুলো আমার মাথায় ঢুকছে না। এক্সপ্লেনেশন চাইছি, কারণ জিজ্ঞেস করছি। অ্যাটলিস্ট সেটা তো বলো। আমি স্বাভাবিক হতে চাই রুদ্র, আর পারছি না আমি। বোঝার চেষ্টা তো করো। তবুও রুদ্র মুখ খুলল না। অবাক হয়ে তাকিয়ে রইল ঝিনুকের ওই কাজল কালো মায়াবী চোখ দুটোর দিকে। ওকে ফাইন, তুমি যখন এরকমটাই চাইছো তখন তাই হোক। আজকের পর থেকে আমার কাছ থেকেও কোনো রকম উত্তর আশা করবে না। কোনো রকম প্রশ্ন তুমিও আমাকে করবে না, কারণ আমিও তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। ঠিক এখন তুমি যেমনভাবে চুপ করে আছো আমিও থাকবো। সাথে সাথে রুদ্রর চোখের দৃষ্টি পাল্টাতে শুরু করলো। একটা সতর্ক বার্তা স্পষ্ট অনুভব করতে পারছে ঝিনুক ওই তীক্ষ্ণ দৃষ্টিতে। যেন বলতে চাইছে, তোমার আমার প্রশ্নগুলো ইগনোর করার ক্ষমতা নেই প্রিন্সেস।
উত্তর তোমাকে দিতেই হবে, সেটা সোজাসুজিভাবে হোক বা বাঁকাভাবে। তুমি অসহায়, নিরুপায়। এত কিছুর পর ঝিনুক এখনও ভয় পায় ওই দৃষ্টির সতর্কবার্তাকে। কারণ এই কদিনে ও বুঝে গেছে রুদ্রর কোনো সতর্কবার্তা বা কোনো ধমকি মজার জিনিস মোটেই নয়। হি লিটারেলি মিনস ইট। মাথা গরম করে বা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এই মানুষটাকে যে উল্টোপাল্টা কোনো কিছুই বলাটা ঠিক নয় সেটা খুব ভালো করেই জানে ঝিনুক। তাই এই মুহূর্তে যে কথাগুলো ও বলে ফেলেছে সেগুলো ফেরত নেওয়া তো সম্ভবই নয়, কিন্তু পরিস্থিতি কিছুটা ঠিক করার চেষ্টা তো ও করতেই পারে। লোক, আই অ্যাম সরি এরকমভাবে চিৎকার করে বলার জন্য। বাট রুদ্র, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে দেখো একবার। কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা আমার কাছে একটা গোলক ধাঁধার মতো। একটা মাস আগেও আমি এই সব কিচ্ছু জানতাম না। তারপর একদিন হঠাৎ করে আমি জানতে পারলাম যাদের সাথে আমার পুরো শৈশবটা কেটেছে তারা একজন বড় মাফিয়া। আর আমার বাবা তাদের সিকিউরিটি ইনচার্জ। পরবর্তীতে জানতে পারলাম সে একজন বিশ্বাসঘাতক। ছোটবেলা থেকে যাকে মা আর দিদি বলে জেনে এসেছি তারা নিজেদের স্বার্থ মিটিয়ে আমাকে একজন অপরিচিত মানুষের কাছে বিক্রি করে দিতে দুবার ভাবলো না। যাকে দাদা ভাই বলে জেনে এসেছি সে যে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধের সাথে যুক্ত হতে পারে তার কোনো ধারণাই আমার ছিল না। যে মানুষটা ছোটবেলায় নিজের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিল, আজ এত বছর পর সে বলছে সবটাই নাকি আমার ভালোর জন্য ছিল। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছি না। শেষবার পাপাকে যেই অবস্থায় দেখেছি তারপর তার কোনো খোঁজ খবর কিচ্ছু পাইনি। পাপা কেমন আছে, কোথায় আছে, ওয়ান্ট টু নো। রুদ্র, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। এইরকম বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায় না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু প্রতি মুহূর্তে ভয় থাকার চেয়ে একবারে সবটা পরিষ্কার হয়ে যাওয়াটা বেশি ঝিনুককে মুখের কথা সম্পূর্ণ করতে না দিয়েই ওর নরম ঠোঁট দুটোর উপর তর্জনী চেপে ধরল রুদ্র। এত ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি তো। আজ তুমি শুধু রিসেপশনে মন দাও। আজ শহরের প্রায় প্রতিটি বিখ্যাত ব্যক্তিত্ব শুধু তোমার সাথে দেখা করার জন্য আসবে। অনেক বড় বড় মানুষ তারা। আমি চাই আজ কোনো রকম ঝামেলা ছাড়া তুমি সকলের সাথে মিসেস ঝিনুক রুদ্রনীল সিং শেখাওয়াত হিসেবে পরিচিত হও। সবার সাথে হেসে কথা বলবে, নম্র ভদ্রভাবে আচরণ করবে। কোনো রকম ছেলে মানুষই কান্নাকাটি আজ আমি দেখতে চাই না। কারোর কাছ থেকে আমি তোমাকে নিয়ে কোনো কমপ্লেন চাই না আজ। আর তোমার যদি কোনো সমস্যা, কোনো রকম অসুবিধা হয় সেটা তুমি সরাসরি আমাকে জানাবে। বুঝতে পেরেছো? ঝিনুক অসহায়ভাবে মাথা নাড়ালো একবার। আমার দিকে তাকাও। ঝিনুক চোখ তুলে তাকালো রুদ্রর চোখের দিকে। আমি কি বললাম সেটা আদৌ বুঝতে পেরেছো? রুদ্রর দৃষ্টিতে একটা অদ্ভুত সিরিয়াসনেস অনুভব করতে পারছে ঝিনুক। রুদ্র দ্বিতীয়বার প্রশ্ন করায় ঝিনুকের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো। রুদ্র আসলে কি বোঝার কথা বলছে? ঝিনুকের বিভ্রান্ত চোখ দুটো রুদ্রর চোখের উপর অস্থিরভাবে ঘোরাফেরা করছে। আমি চাই না আজ থেকে তুমি আমার কাছে কিছু লুকাও। যে কোনো রকম অসুবিধার কথা তুমি নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করবে। আমি আমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি চাই ঝিনুক, কোনো লুকোচুরি আর নয়। এতদিন যা হয়েছে সবটা ভুলে আমি নতুন করে এগোতে চাই, উইথ ট্রাস্ট, উইথ রেসপেক্ট। ডোন্ট ব্রেক ইট দিস টাইম। খুব সাধারণ কিছু কথা মাঝে মাঝে খুব গভীর মানে বহন করে। রুদ্রর বলা কথাগুলোর মধ্যে এমন কিছু একটা ছিল যে ঝিনুকর চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিল ও। ওর মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেগুলোর কোনো উত্তর ওর কাছে নেই। জীবনটা কোথা থেকে কোথায় পৌঁছে গেল। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক ঝলক পেছনের দিনগুলোর দিকে তাকালে মনে হয় যেন সবটা অনেক আগে থেকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। একটা ছকে ফেলে নিপুণ পরিকল্পনার সাথে ওর জীবনটাকে আজকের পরিণতি পর্যন্ত পৌঁছানো হয়েছে। কিন্তু কেন? এর উদ্দেশ্যটা ঠিক কী ওর জানা নেই।
সেদিন যখন ছেলেটা জোর করে ওর হাতে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দিয়েছিল, সেদিনও ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিয়ে ভাবেনি ও। তারপর ওর পরিবারের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ এই বিয়ের পরিকল্পনা আজকে ওর বলা কথাগুলোর সাথে সেই পরিকল্পনা কিছুতেই মিলছে না। ছেলেটা আসলে কি চায়? কেন এই বিয়ে এত ইম্পর্ট্যান্ট ওর কাছে? কেন সারাটা জীবনের পরিকল্পনা করছে ও ওকে নিয়ে? মনে মনে ঠিক কী অনুভূতি গড়েছে ও ওকে নিয়ে? ঝিনুক জানে এই প্রশ্ন হাজারবার জিজ্ঞেস করলেও এই ছেলে উত্তর দেবে না, কিন্তু ওর মন জানতে চায়। একবার ও মুখ ফুটে বলুক ঝিনুককে ওর দরকার বেঁচে থাকার জন্য, দরকার স্বপ্ন দেখার জন্য, দরকার ওই বুকটায় জ্বলতে থাকা আগুনটাকে শান্ত করার জন্য, সারাদিনের ক্লান্তিটা ঝেড়ে ফেলতে দিনের শেষে ওর ওই কোলে মাথাটা রাখার জন্য দরকার। একবার বলুক মনের কোনো এক কোণায় একটা নরম অংশ আজও সেই লিটল র্যাবিটের জন্য ছটফট করে, তাকে কাছে পেতে, তাকে একটু আদর করতে, তার খেয়াল রাখতে চাই ঠিক 12টা বছর আগের মতো। একবার বলুক, জাস্ট একবার। সব ছেড়ে দেবে ও ওর জন্য, সব ছেড়ে শুধু ওর হয়ে থেকে যাবে সারা জীবনের মতো। বাইরে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে ঝুপ করে। লনের দিকটায় সাজানো আলোগুলো জ্বলে গেছে এতক্ষণে। জানালা থেকে ঢুকে আসা রং বেরঙের আলোর ছটা অন্তত তাই বলছে। নুসরাত ঝিনুককে সাজিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু ঝিনুক ঠায় ওখানে বসে আছে। মাথার ভিতরটা উত্তাল হচ্ছে ওর। রুদ্র কিছুতেই ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না। মাঝে মাঝে ছেলেটাকে একদম আবেগ অনুভূতিহীন পাষাণ বলে মনে হয় ঝিনুকের। আবার মাঝে মাঝে ওই চোখের গভীরে যে উন্মাদনা দেখতে পায়, তাতে নিজেকে হারিয়ে ফেলতে ফেলতে সব চিন্তা ভাবনাগুলোকে ভুল বলে মনে হয়। মানুষটাকে কিছুতেই বুঝতে পারছে না ও। নিজের ভাবনায় মত্ত ঝিনুক প্রকৃতিস্থ হলো ঈশিতার আওয়াজে। কি রে? মুখ তুলে আয়নার দিকে তাকাতেই ঈশিতার প্রতিচ্ছবি দেখতে পেল ঝিনুক। সাথে সাথে পেছন ঘুরে দরজার দিকে তাকালো ও। ইসিমা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। ঈশিতা মৃদু হেসে এগিয়ে এলো ঝিনুকের কাছে। অবাক চোখে দেখতে লাগলো ওকে। মেয়েটা কোনোদিনই খুব বেশি সাজগোজ করতে পছন্দ করতো না, সবসময় সাদামাটা ভাবেই থেকে এসেছে। কিন্তু আজ সাজার পর যেন পুরো মুখটাই পাল্টে গেছে মেয়েটার। অপূর্ব মিষ্টি লাগছে ওকে দেখতে। কি দেখছো ওইভাবে? আমার মাটাকে দেখছি আকাশের একটা পরী যে এতদিন আমার কাছে ছিল আমি বুঝতেই পারিনি। ঈশিতার কথায় ঝিনুকের চোখ দুটো আর্দ্র হয়ে এলো। আজ বিশালের কথা ওর ভীষণ মনে পড়ছে। মানুষটার কাছে থেকে 12টা বছর ও দূরে ছিল। এই দীর্ঘ সময়ে যেই যত সামান্যবার দেখা করেছে ও, মানুষটা ততবারই ওকে বলেছিল, এরকম উস্কো খুস্কো কেন থাকিস মা? একটু সাজতে পারিস তো? সবাই কি সুন্দর করে সাজে, কিছু লাগলে বল, আমি এনে দেব। মানুষটা বুঝতেই চাইতো না যে এই সব কৃত্রিম জিনিসে ও অভ্যস্ত নয়। চোখের কোণগুলো নোনা জলের উপস্থিতিতে চিকচিক করে উঠল। এই কি হলো তোর? কাঁদছিস কেন? ঝিনুক আঙ্গুলের মাথা দিয়ে চোখ মোছার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। বরং আগের থেকে আরও বেশি করে নোনা জল জমতে শুরু করলো চোখের কোলে। ইসিমা, আমি 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 কিছুই বুঝতে পারছি না। রুদ্র কিছুই বলছে না। আমার বাবা কোথায় আছে জানো তুমি? ঈশিতা টেবিলে রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু বার করে নিয়ে এগিয়ে এলো ঝিনুকের একদম কাছে। খুব সাবধানে চোখের কোণগুলো মুছে দিতে দিতে বলল, রুদ্র তো ছোট থেকেই এমন মা, তোর থেকে তো ভালো আর কেউ জানে না সে কথা। ওর মনের কথা কোনোদিন মুখে আসে না, কি করবি বল? তবে একটু আমি বলতে পারি, রুদ্রকে বুঝতে যতটা কষ্ট তোকে করতে হবে তার থেকে দ্বিগুণ সুখ আসবে একদিন তোর জীবনে। ভালোবাসা খুশিতে ভরে যাবে তোর সংসার। আর কাঁদিস না মা, রুদ্র দেখলে আবার রাগারাগি করবে। দেখতেই তো পাচ্ছিস কি করছে ও। চুপ কর, তোর পাপা হাসপাতালে আছে, চিকিৎসা চলছে। তবে কোন হাসপাতালে আছে আমি জানি না, চিন্তা করিস না, বিশাল ঠিক হয়ে যাবে। ইসিমা, নিচে অনেক লোক আছে, মিডিয়া, রিপোর্টার। আমি যাব না প্লিজ, আমি চাই না কেউ। কিছু একটা বলতে গিয়েও হঠাৎ করে থেমে গেল ঝিনুক। দরজার কাছটায় রুদ্র উপস্থিতি টের পেয়ে মুখের কথাগুলো মুখে রেখে দিল ও। তাড়াতাড়ি চোখের কোণাগুলো আঙুল দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করলো।
ঘরে এসে ঝিনুকের দিকে তাকাতেই রুদ্র বুঝেছিল মেয়েটা আবার কাঁদছে। মম, ড্যাড ডাকছে তোমায়। ঈশিতা ঘুরে তাকালো রুদ্রর দিকে। ও খুব ভালো করেই জানে ছেলে প্রতিবার এসে এই ড্যাড ডাকছে বলে যেই বাহানাটা দেয় সেটা মিথ্যে। যখনই ঝিনুকের সাথে ওর একা কথা বলার থাকে তখনই এই বাহানায় ওকে সরিয়ে দেয়। তাই ও নিজেও আর কথা বাড়ালো না। বেরিয়ে যাওয়ার আগে শুধু একবার এগিয়ে এলো রুদ্রর কাছে, ওর কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরু করেছে মেয়েটা, একটু নার্ভাস হয়ে আছে। ডোন্ট বি হার্শ অন হার। আর কথা না বাড়িয়ে একবার রুদ্রর চোখের দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল ঈশিতা। ঈশিতা চলে যেতেই রুদ্র এগিয়ে এলো ঝিনুকের দিকে। আর কতবার বলতে হবে তোমাকে? ঠিক কী ভাষায় বললে বুঝবে তুমি? ঝিনুক মাথা নিচু করেই বসে রইল জায়গায়। শেষবারের মতো বলছি ঝিনুক, কান্না করাটা বন্ধ করো। তোমার চোখের জল আমাকে প্রচণ্ড বিরক্ত করে। স্টপ ক্রাইং। এরপর কিন্তু আর মুখে কথা বলবো না। এক তো রুদ্র ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না, তার উপর এইভাবে চিৎকার করায় ঝিনুকও যার পরনায় প্রচণ্ড রেগে গেল। মানুষের শরীরে রক্ত, মাংস, হাড় এগুলো ছাড়াও একটা জিনিস থাকে, হার্ট। নাম শুনেছো কোনোদিন? অনুভূতি, আবেগ, এগুলোর সাথে কোনোদিন পরিচয় হয়েছে তোমার? তোমার কি মনে হয় ধমকে এগুলোকে আটকানো যায়? তুমি জোর গলায় বললেই আমার কান্না থেমে যাবে? কি মনে হয় আমাকে? আমি তোমার মতো আবেগ অনুভূতিহীন কোনো মনস্টার নই। ঝিনুকের বলা প্রতিটা শব্দের সাথে রুদ্র রাগের পারদ একটু একটু করে চড়তে শুরু করলো। দাঁতে দাঁত চেপে রেখে কোনো রকমে সে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে খুব সীমিত শব্দ বলল রুদ্র। আওয়াজ নিচে। আওয়াজের গম্ভীরতায় কেঁপে উঠল ঝিনুক, কিন্তু ও দমে থাকার পাত্রী নয়। রুদ্র চোখে চোখ রেখেই বলল, আমি আমার পাপাকে দেখতে চাই রুদ্র। আমি জানতে চাই পাপা কেমন আছে। এক্ষুনি এই মুহূর্তে নিজের কথা বলার ধরন না বদলালে শুধু আজ কেন, কোনো দিনই নিজের পাপাকে আর দেখতে পাবে না। অ্যান্ড আই মিন ইট। মুহূর্তের মধ্যে ঝিনুকের সমস্ত রাগ জেদ অসহায়তায় পরিণত হলো। দৃঢ় মানসিকতায় নেমে এলো বিষণ্ণতা। বারবার নিজের পরিবারকে ওদের দুজনের মাঝখানে টেনে এনে এইভাবেই মন খারাপ করে ফেলে মেয়েটা। রুদ্রর রাগ আরও বাড়তে লাগলো এটা দেখে। ঝিনুকের দুটো কাঁধ শক্ত হাতে চেপে ধরে রুদ্রকে টেনে নিল নিজের কাছে। ব্যথায় শিউরে উঠল ঝিনুক। রুদ্র চোখের দিকে তাকালো ও মুখ তুলে। রুদ্রর কেটে কেটে বলা কথাগুলো ওর ভেতরের ভয়টাকে আরও অনেকটা বাড়িয়ে দিল। সব কথায় আমাকে অবজ্ঞা করাটা বন্ধ করো ঝিনুক। এমনটা করে তুমি নিজেই নিজের পরিবারের জন্য বিপদ ডেকে আনছো। আমার মাথাটা গরম করিও না, নাহলে এর পরিণাম কি হবে তার ধারণাও করতে পারছো না তুমি। বিলিভ মি ঝিনুক, আমি নিজের সাথে নিজে অনেক লড়াই করছি। খুব চেষ্টা করছি তোমার এই প্রতারক পরিবারকে বাঁচিয়ে রাখতে। তুমি আমাকে আর উস্কিও না। এগুলো করে তুমি আমার মনে ওদের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে তুলছ। তোমাকে আগেও আমি বলেছি আমাদের মাঝে কোনো তৃতীয় কাউকে আনবে না, আর তুমি সেই ওদেরকে টেনে এনে ব্যাপারটা আরও জটিল করে তুলছ। রুদ্রর ধমকি শুনে ঝিনুকের চোখের কোলে জমা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল নিচে। ফুপিয়ে উঠল ও। সাথে সাথে রুদ্রকে জাপটে জড়িয়ে ধরল বুকের মাঝে। আই সেইড ডোন্ট ক্রাই। আচ্ছা, আই এম সরি। ঝিনুক মুখ তুলে তাকালো রুদ্রর দিকে। ওর মনে পড়ে গেল জাকায় কাটানো দিনগুলোর কথা। ওর নীল ঠিক এভাবেই ওকে নিজের কাছে আগলে রেখে ভুল স্বীকার চেয়ে ওকে সরি বলতো। কান্না থামাও প্লিজ। আচ্ছা, একটু জোরে কথা বলে ফেলেছি, সরি। একটু, অনেকটা। তুমি চিৎকার করেছিলে আমার উপর। তোমার এই আচরণ আমাকে ভয় পাইয়ে দেয় রুদ্র। আচ্ছা, তুমি ভয়ও পাও বুঝি? দেখে তো মনে হয় না। সবসময় ঝাঁসির রানীর মতো ঝগড়া করে চলেছো আমার সাথে। সব কথায় তর্ক, সব কিছুতে উল্টোটা করা। তাহলে তুমি কি চাইছো? আমার কি করা উচিত? যখন আমি কোনো প্রশ্ন করছি তুমি উত্তর দিচ্ছ না, অথচ এটা চাইছো যে আমি তোমার সব কথা বুঝে যাব এমনি এমনি। ইজ দ্যাট পসিবল রুদ্র? পসিবল, ইট ইজ পসিবল।
ঝিনুক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এটা কিভাবে সম্ভব, ঠিক কোন দিক থেকে সম্ভব ও নিজেও জানতে চায় এবার। হাও। রুদ্র ঠোঁটের কোণায় মৃদু হাসি রেখে তাকায় ঝিনুকের চোখের গভীরে। একদিন ঠিক বুঝতে পারবে যে কখন আর কিভাবে এটা সম্ভব। সেদিন এই প্রশ্নটাই আমি তোমাকে জিজ্ঞেস করব। উত্তরটা না হয় তুমি দিও। এবার ভালো মেয়ের মতো চোখ মুছে আমার সাথে নিচে চলো। গেস্ট আসতে শুরু করেছে। নিচে একদম লক্ষ্মী মেয়ের মতো আমার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। অ্যাম আই ক্লিয়ার? ঝিনুক চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে তাকায় রুদ্রর দিকে। রুদ্র প্রতিবারের মতো এইবারও ঝিনুককে কাছে টেনে নিয়ে ওর কপালে গভীরভাবে ঠোঁট জোড়া ছুঁইয়ে দিল। ডোন্ট ওয়ারি, আজকের পার্টিতে মিডিয়া অ্যালাউ নেই, তাই অত নার্ভাস হওয়ার কিছু নেই। অবাক হয়ে যায় ঝিনুক। ও তো বলেনি রুদ্রকে যে ওর নার্ভাসনেসের অন্যতম কারণ মিডিয়া। তাহলে কয়েকশো লোকের ভিড়ে মাঝখানে একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ঝিনুক। পরনের ভারী লেহেঙ্গা আর জুয়েলারিগুলোতে যেন ওর দমটাই আটকে আসছে। চারিদিক থেকে ভেসে আসছে রাজনীতির বিভিন্ন আলোচনা। কোন ক্ষমতা কখন কার হাতে, আসন্ন ইলেকশন কোন পার্টির কতটা চাল, কোন জায়গায় কে দাঁড়ালে কতটা সাপোর্ট পাওয়া যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। কাঁচের গ্লাসের সিরামিক প্লেটগুলোর একটার সাথে আর একটার ধাক্কা লাগার টুংটাং শব্দ, গ্লাসে তরল পানীয় ঢালার শব্দ, তুলনামূলক অল্প বয়সী ছেলে মেয়েদের নিজেদের লাইফ, লেটেস্ট ফ্যাশন, ট্রেন্ডিং টপিকে আলোচনার শব্দ ঝিনুককে বিরক্তির চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে একটু একটু করে। এই ধরনের পার্টি ঝিনুকের কোনোদিনই পছন্দ না। একটু শান্তি, নিরিবিলি, নিস্তব্ধতা পছন্দ। যে মেয়েটার এত ভিড়ে তার দমটা আটকে আসাটা ভীষণ স্বাভাবিক। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে হাত চাপা দিয়ে হাই তুলে চলেছে ঝিনুক। কখন এই পার্টি শেষ হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ও। রুদ্র ওর ফোনটা ওকে ফেরত দেয়নি এখনও। এ সময়ে ওর হাতে ফোনটা থাকলে কিছুটা সময় অন্তত কাটানো যেত। একবার রোহানকে কল করা যেত। এই যা, রোহানকে তো ওই ব্ল্যাঙ্কেটের ব্যাপারটা জিজ্ঞাসাই করা হয়নি। হঠাৎ মনে পড়তেই রুদ্রর খোঁজে এদিক ওদিক তাকালো ঝিনুক। এত ভিড়ের মধ্যেও মানুষটাকে খুব সহজেই খুঁজে বার করা যায়। একটা আলাদাই বিমোহিতকারী কমনীয়তা বিরাজ করে মানুষটার চারিদিকে সর্বদা। ক্ষমতা, প্রতিপত্তির একটা অদৃশ্য কবচ যেন সবার থেকে আলাদা করে রাখে মানুষটাকে সবসময়। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে ওই সুপুরুষকে ঝিনুক। অজান্তেই ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি রেখা ফুটে ওঠে ওর। এই দিনটার স্বপ্ন ওর অবুঝ হৃদয় বহুবার দেখেছে, কিন্তু সময়ের সাথে সাথে মনের চিন্তাভাবনাগুলো, কল্পনাগুলো যখন পরিণত হতে শুরু করেছিল, তখন থেকে ও বুঝেছিল এই স্বপ্ন ওর ধোয়া ছোঁয়ার বাইরে। এই স্বপ্ন ওর জীবনে কোনোদিন পূরণ হওয়ার নয়। আর তাই তো আজ ভীষণ ভয় করে ওর। যে মানুষটা ওর কোনোদিন পাওয়ার কথা ছিল না, সেটা যখন আজ ওর ভাগ্যে লেখা হয়েছে, তখন তার পরিবর্তে বিধাতা ঠিক কোন জিনিসটা ওর জীবন থেকে ছিনিয়ে নেবে, সেটা ভাবতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে ওর। আজ ওর জায়গায় যে কোনো মেয়ে দাঁড়িয়ে থাকলে নিজেকে এই পৃথিবীর সব থেকে সৌভাগ্যবতী মনে করত। রুদ্রর মতো একজনকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো কারোর কাছে খুব গর্বের ব্যাপার। সত্যিই তো, কি নেই ওর কাছে? ক্ষমতা, প্রতিপত্তি, বৈভব, ঐশ্বর্য, খ্যাতি, যশ, ঔদ্ধত্য। এমন শক্তিশালী সুপুরুষকে সকল নারী নিজের জীবনসঙ্গী হিসেবে দেখতে পছন্দ করবে। কিন্তু ঝিনুক কিছুতেই খুশি হতে পারছে না। ওর কাছে এই সব কিছুর ঊর্ধ্বে দুজনের মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতি থাকা ভীষণ দরকার। মানুষ যেমনই হোক, যত খারাপ কাজের সাথেই যুক্ত থাকুক, সবটা উপেক্ষা করা যায় শুধু সেই অনুভূতির জোরে। বিশ্বাস, নির্ভরশীলতা ছাড়া সম্পর্কে এমন অপার্থিব বন্ধন তৈরি হওয়াটাই তো অসম্ভব। ও ওর নীলের প্রতি যেটা ফিল করে সেটা ঠিক কী তা ওর জানা নেই, এর নাম কি ওর জানা নেই। তবে এর মধ্যে একটা মায়া আছে, একটা আকর্ষণ আছে, একটা তীব্র আবেগী টান আছে। তাকে ছেড়ে ভালো না থাকার কারণ আছে। সে পাশে থাকলে প্রচণ্ড দুঃখের মধ্যেও হাসির হাজারটা বাহানা আছে। কিন্তু সেই নীল আর এই রুদ্রের মধ্যে তফাৎ অনেক। এই রুদ্র যেদিন আবার ওর নীল হয়ে ফিরে আসতে পারবে, সেদিন দু হাত মেলে ওকে নিজের কাছে টেনে নেবে ও, আর কোথাও হারিয়ে যেতে দেবে না কোনো দিন। কিন্তু সেই দিনটা আদেও জীবনে কোনো দিন আসবে কি না জানা নেই ওর। ঝিনুক, নিজের ভাবনাতেই বিভোর ঝিনুকের হুঁশ ফিরল একটা অতি পরিচিত আওয়াজে।
পেছন ঘুরে দাঁড়াতেই মিশার মুখটা চোখে পড়ল ঝিনুকের। মেয়েটার চেহারা একেবারে অর্ধেক হয়ে গেছে, মুখের সে উজ্জ্বলতা হারিয়ে তার জায়গায় জীর্ণতা ছেয়ে আছে। শরীর ভেঙেছে অনেকটা, পরনে অতি সাধারণ কিছু জামা কাপড়, রুক্ষ হয়ে যাওয়া চুলগুলো টেনে একটা খোপা করে উঁচুতে বাঁধা। যেই চোখ দুটোতে একসময় ঘন কালো কাজল শোভা পেত, তার জায়গায় চারিদিকে যেন আমাবস্যার অন্ধকারের মতো কালি জমেছে। ঝিনুকের ইচ্ছা হলো দৌড়ে গিয়ে মিশাকে নিজের সাথে চেপে জড়িয়ে ধরতে, কিন্তু মুহূর্তেই ওর মনে পড়ে গেল ঋষিকেশে ঘটে যাওয়া ঘটনার কথা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও যে সেই নোংরা পরিকল্পনায় জড়িত ছিল, সেটা আজ আর অস্বীকার করার কোনো জায়গা নেই। ছোট থেকেই মানুষটার এই অযাচিত ঘৃণার কারণটা ও বুঝতে পারেনি কোনো দিন, আজও জানে না। কেন ব্যবহারে সবসময় বিরূপতা, কেন বারবার বিনা দোষে দায়িত্ব নিয়ে শাস্তির সুব্যবস্থা করে দেওয়া, কেন সেদিন নাইট ক্লাবে ওর ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে ওকে অপদস্থ করতে চাওয়া। প্রশ্নের উত্তরগুলো ওর জানা নেই, আজ আর জানতেও চাই না। কারণ মনের ভিতর ওকে ঘিরে যতই তিক্ততা থাক, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এইরকম সর্বনাশ করাটা মেনে নেওয়া যায় না কিছুতেই। সেদিন রুদ্র ওখানে না পৌঁছালে আজ এই সময় ও কোন শহরে, কোন দেশে, কি অবস্থায় থাকতো তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাবতেই ভিতরটা আটকে ওঠে ওর। মেশার দিকে এগিয়ে যাওয়া পদক্ষেপ মাঝপথেই রুদ্ধ হলো ঝিনুকের। ঝিনুককে দাঁড়িয়ে যেতে দেখে মিশা ওর দিকে দুপা এগিয়ে এলো। প্লিজ ঝিনুক, একটাবার আমার কথাটা তো অন্তত শোনা, শেষবারের মতো প্লিজ। ঝিনুক ঘুরে তাকালো রুদ্রর দিকে। এই মুহূর্তে রুদ্র যদি ওকে মিশার সাথে দেখে, তাহলে আবার কি না কি করে বসবে কে জানে। সেটা ওর নিজের জন্য খুব একটা সুবিধার হবে না, আর মিশা আর নয়নার জন্য তো একেবারেই হবে না। রুদ্রকে গেস্টদের সাথে কথা বলতে ব্যস্ত দেখে ঝিনুক মিশাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছন দিকটায়। এখানে কেউ ওদের দেখতে পাবে না। আর কি বলার আছে মিশু দিদি, আর কি? আমি ভাবতেও পারিনি তোমরা আমার সাথে এরকম কিছু করবে। এমনটা করতে তোমাদের ভেতরটা কাঁপলো না একটুও? আচ্ছা দি, একটা কথা বলো তো, আমি সত্যিই তোমার বোন তো? আর ওটা ওটা আমার মা তো? কারণ কেউ নিজের মেয়ের সাথে এরকমটা অন্তত করতে পারে না। তুই ভুল ভাবছিস, আমরা এমন কিছুই করিনি। রুদ্র তোকে আমার বিরুদ্ধে ভড়কাচ্ছে। ও প্লিজ দি, ওই মহিলা নিজে মুখে স্বীকার করেছে। লোক আর মিথ্যে নয়। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো তোমাদের প্রতি সত্যি কৃতজ্ঞ ছিলাম, সেটুকুও মন থেকে মুছে দিয়েছো তোমরা। আজ আমি এই জায়গায় শুধু তোমাদের জন্য। আমার জীবনটা তোমরা ধরে বেঁধে শেষ করে দিলে। একটাই রিকোয়েস্ট করব, এইভাবে আমার সাথে কথা বলে আমার সাথে সাথে নিজেদের বিপদটাও আর বাড়িও না। কারণ আমি কিন্তু নিজের সীমার চরমে দাঁড়িয়ে আছি অলরেডি। এর থেকে বেশি সাহায্য আর আমার থেকে আশা করো না। মুখের কথা শেষ করে ঝিনুক পেছন ঘুরে দাঁড়াতেই মিশা ফুপিয়ে উঠল। ঝিনুক প্লিজ, প্লিজ হেল্প আস। রুদ্র আমাদেরকে মেরে ফেলবে। ও হয়তো তোকে বলেছে যে আমাদের কিছু করবে না, কিন্তু ও আমাদের এতটাই অত্যাচার করছে যে ও যদি আমাদের কিছু নাও করে, একদিন ওইসব কিছুর থেকে মুক্তি পেতে আমরা নিজেরাই কিছু করে ফেলবো। ঝিনুক, পাপাকে ওরা খুব মেরেছে। পাপা হাসপাতালে ভর্তি। এদিকে কুশও পালিয়েছে। মায়ের শরীর ভালো নেই। আমি একা। মিশার কথায় চমকে উঠল ঝিনুক। কুশ পালিয়েছে মানে? কি বলছিস? ঠিক বলছি। সেদিন বাড়িতে রুদ্রর অনুপস্থিতির সুযোগ নিতে ও এটা করেছে। পরে রুদ্র ফিরে এলে কুশকে খোঁজার জন্য লোক পাঠায় উপরের পাহাড়ি এলাকায়। সেখানেই দুইজনের মধ্যে মারামারি হয়, আর কুশ একটা ধারালো ছুরি দিয়ে আঘাত করে রুদ্রকে। তাতেই রুদ্রের কাঁধটা খুব বাজেভাবে কেটে যায়। একবার ভেবে দেখ, কুশের উপরের সমস্ত রাগটা এবার আমাদের উপরে তুলবে রুদ্র। আর পারছি না ঝিনুক, আমরা সত্যিই পারছি না। ঝিনুক এবার বুঝল রুদ্র কাঁধের কাজটা ওইভাবে কাটার কারণ। মেশা চোখের জল মুছে এগিয়ে গেল ঝিনুকের কাছে। ওর হাতের ভাঁজে গুজে রাখা কাগজটা জোর করে ধরিয়ে দিল ঝিনুকের হাতে। প্লিজ হেল্প কর ঝিনুক, প্লিজ। শেষবারের মতো সাহায্য চাইছি। এই পেপারটার উপর একটা ঠিকানা লেখা আছে। তোকে ওখানে আমাদের খবর পৌঁছাতে হবে ঝিনুক। একমাত্র ইনিই পারবেন আমাদের এখান থেকে বার করতে। তাই প্লিজ প্লিজ প্লিজ, এটার পর তুই যেটা যেভাবে চাইবি সেটা সেইভাবেই করব আমরা। তাই প্লিজ।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।